আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি গাইস আপনারা ভালো আছেন। তো সুতরাং আমি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা নিয়ে ভালো আছি। তো আমি একজন পেশায় সরকারি কর্মকর্তা। আর আজকে আমি যে ঘটনাটা বলার চেষ্টা করব বাসা বা চ্যানেলে, তো এই ঘটনাটি আপনারা সবাই শুনবেন এবং কি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তবে ভাষা ভাই খুব সুন্দর একজন ভালো মনের অধিকারী এমনকি ভালো মানুষ। তার জন্য ওনার চ্যানেলে আমি ঘটনা বলতে পারছি এই নিয়ে দুইবার। তো উনি আজকে সরাসরি আমার কাছে চলে আসলো অডিয়েন্স দেওয়ার জন্য। তবে আমার বাড়িটা পড়ছে মূলত আপনার হবিগঞ্জ জেলা, আর আমার গ্রামের বাড়ি কামালপুর। তাই আমি এখানকার ঘটনাটি আজকে আপনাদের সামনে বলার চেষ্টা করতেছি। তো আপনারা সবাই শুনবেন, আর শুনে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ভয়ের দিগন্তর আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম বলে আমি শুরু করছি আমার ঘটনা। মূল পর্বে চলে যাব। তো যে ঘটনাটা আজকে আপনাদের সামনে আমি বলার চেষ্টা করতেছি সেটি 2001 সালে আমার সাথে ঘটে যাওয়া সেই কালো জাদু ঘটনা আজকে আপনাদের সামনে আমি বলতেছি। কারণ হলে গিয়ে যেন ঘটনাটি আমার সাথে যেভাবে ঘটেছিল, তো সম্পূর্ণ ঘটনাটি আমি আস্তে আস্তে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করতেছি। তা আপনারা দোয়া করবেন আমার জন্য, যাতে আমি সুন্দরভাবে স্মুথলিভাবে আপনাদের কাছে বলতে পারি, যাতে আপনারা শুনে খুব আনন্দ পান। আর এমনকি এত পরিমাণ ভয় সেদিন আমার মনের ভিতরে গেঁথেছিল, সেটা আজকে আপনাদের সামনে না বললেই হচ্ছে না। তো তখন আমার বয়স প্রায় 6-7 বছর তো হবে। আমার বয়স যখন আমার সাথে এই ঘটনাটি ঘটেছিল প্রায় 6-7 বছরই, 7 বছরই ধরতে গেলে আমার বয়সটা তখন ছিল 2001 সালে। তখন আমি একটি বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গেছিলাম। তো দাওয়াত খেয়ে আসার পরে আমার একটু পেটটা নামে, তো আমি কয়েকবার বাথরুমে গেলাম আইলাম। তো বাথরুমে যাওয়া আসার পরে দেখি যে এটা কিছুতেই সারার কোনো লক্ষণ দেখতেছিলাম না। তো আমার মা আবার গিয়ে ডাক্তারতে ওষুধ আনলো। তো ডাক্তারও মূলত আমার চাচাই ছিল। তো ওনাতে ওষুধ আনার পরে সে ওষুধ খেলাম। খাওয়ার পরে আমি সুস্থ হয়ে গেলাম। তো একটু সুস্থ হলে তারপরে কিছুদিন পর পর দেখি যে আমার সাথে এই ঘটনাটি ঘটে। কিছুদিন পর পর দেখি যে আমার সাথে এই ঘটনাটি ঘটে, যে প- দিনও দিনও বাথরুমে যায়, রাত্রেও বাথরুমে যায়। প্রায় দিনে না হলেও 100 বার বাথরুমে যাওয়া আসা আমার চলে। তো এরকম ভাবে যখন আমার বাথরুমে যাওয়া আসা চলে, তখন আমার ফ্যামিলিতে খুব একটা চিন্তার পাস পড়ে যায়, চিন্তার পাস পড়ে যায়। তো ওরা কি করে আমাকে প্রায় সময় ওই ডাক্তারতে ওষুধ না খাওয়াতে থাকে। তাহলে কিছু কাজ হচ্ছিল না ডাক্তার ওষুধে। পরবর্তীতে কবিরাজের তো ওষুধ না খাওয়া, তাতেও কিছু কাজ হচ্ছিল না। তখন মূলত আপনার খাজা মনিউদ্দিন চিশতিয়া তরিকা ওনার একটি ভক্ত আমাদের এলাকায় গিয়েছিল, ওনার থেকে ওষুধ না খাওয়াইছে, তাতেও আমার কিছু কাজ হচ্ছিল না। তো এইভাবে আমার সাথে যেন প্রায় সময় এই ঘটনাগুলি ঘটতে থাকে, এত পরিমাণ ঘটতে থাকে যে বলার বাইরে। তাই আমি আর কিছু বুঝে উঠতে পারতেছিলাম না যে আমার সাথে আসলে কি ঘটতেছিল। তো এইভাবে আমার সাথে এই ঘটনাগুলি ঘটে প্রায় টানা 3 মাস, 4 মাসের কাছাকাছি এই ঘটনাটি আমার সাথে ঘটতে থাকে। আমি প্রায় সময় বাথরুমে যেতাম, প্রায় দিনে 100 বার তো যেতামই। তো এইসব ঘটনাগুলি যেন আমার সাথে ঘটতে থাকতো। এদিক দিয়ে আমার বাবা মা অনেক ডাক্তার কবিরাজ ওষুধ খাওয়ালো, কিন্তু কিছুই কাজ হচ্ছিল না। তো তখন আমার বাবা কি করলো, আবার আপনার কি বাঁশ কাপড় সম্পূর্ণ কিছু নিয়ে আসছে আমাকে দাফন করবে বলে আর কি। কারণ আমি তো আর বিছনাতে উঠে লড়াচড়া করার মতন কিছু ক্ষমতা পাচ্ছিলাম না, এমনকি আমি ঠিক মতন তখন কত বলতে পারতেছিলাম না। আমার এরকম একটা অবস্থান
হয়ে গেছিল। তো এই অবস্থান থেকে মুক্তি পাওয়ার আমি কিছু উপায় পাচ্ছিলাম। তো এদিক দিয়ে আমার আব্বু আম্মু খুব ভয় পেয়ে আর খুবই কষ্টতেই ওনারা গিয়ে এই বাঁশ কাপড় সম্পূর্ণ কিছু আমার জন্য কিনে আনছে, আবার আমাকে নাপচুপ করে ওনারাকে কিনে আনছে। তো জানে যে আমি হয়তোবা এক রাতের বেশি আর টিকবো না, কারণ আমার তো সময় ঘনিয়ে এসছে। তো এটা ওনারা এই জিনিসটা ভাইবা কি করলো, সে বাঁশ কাপড় যে আনছে প্রায় 10টা 11টার দিক থেকে। তবে আমাদের গ্রামের হাটটা অনেকটা দূরে, প্রায় 15-20 কিলোমিটার রাস্তা দূরে। তো হেঁটে হেঁটে গিয়ে সেখান থেকে আপনার এই জিনিসগুলো আনছিল। তখন আবার প্রায় কার্তিক মাসের কাছাকাছি হয়তো বা হবে, 2001 সালে কার্তিক মাসের কাছাকাছি এই জিনিসটি যেন আমার সাথে ঘটে। তো আমাকে এই জিনিসটি ঘটার জন্য আমার আব্বু আম্মু আপনার এই এত দূর থেকে বাঁশ কাপড় কিনে এনে আমাকে দেখালো। তখন আমি চোখের পানি ছেড়ে দিয়ে বললাম যে আমার হয়তো বা সময় শেষ, এর জন্য হয়তো বা ওনারা এইসব জিনিস কিনে আনছে। তো এইভাবে কাঁদতে কাঁদতে তো হঠাৎই দেখি যে একজন হকার আসছে বাড়িতে। তো তখন বাড়িতে হকার এসে বলতেছে, বাঘের তেল নিবেন গো, বাঘের তেল, হরিণের দুধ, বাঘের দুধ, শেয়ালের দুধ দিয়ে ওষুধ বানায়, টইলমার ওষুধ বিক্রি করে। তখন ওনার যখন এই কথা বলতেছিল তখন আমি ডাকতেছিলাম, কিন্তু আমার ডাক মূলত কেউ শুনতেছিল না, কারণ তখন আমার জবানটা বেশি জুড়ে যে আমি আওয়াজ দিয়ে কথা বলবো সেটুকু ক্ষমতাও আমার ভিতরে ছিল না। তখন আমি খুব কষ্টের ভিতরে খুব কষ্টের ভিতরে আপনার একটা কাজ করলাম কি, এই ইয়া দিয়ে গুতাইতাছে। তখন গুতানির পরে দেখা গেছে কি যে সেই লাঠিটা হালকা একটু লড়তেই আমাদের এই পার্শ্ববর্তী এলাকার এক বোন ছিল, ওনার নাম ছিল আরশি। তো আরশি বোনই শুনলো, শোনার পরে উনি কি করলো, আমার কানের কাছে গেল, বললো যে কি বলতে চাস বল। তখন আমি আস্তে আস্তে ইশারাটা বুঝাইলাম। তখন ইনি কোনো কথাই বুঝতে পারতেছিল না। তখন আমি বললাম আমার মুখের কাছে কানটা নিয়ে এসো, ইশারাটা বুঝাই দিলাম। তখন উনি আমার মুখের কাছে কানটা নিতে আমি বললাম যে এই লোকটাতে ওষুধ লাগাতে বল আমার আব্বুকে, তাহলে হয়তো বা আমি ভালো হলেও হতে পারি। তখন যখন আমি এই কথাটা বললাম তখন উনি গিয়া বলার পরে সেই লোকেতে ওষুধ লাগার পর আপনার যা হলো যে তখন 80 টাকার ওষুধ এখন প্রায় 1,00,000 টাকার উপরে ওষুধ। তখন সে 80 টাকার ওষুধ লাগার পরে আমাকে দিয়ে গেল সে ওষুধটি। তখন আমি ওষুধগুলি খেতেছিলাম। তো খুবই ওষুধগুলি খেতে খেতে আমি খুবই পরিবর্তিত দেখতেছিলাম। আর তখন আবার কবিরাজে বলে গেছিল যে আপনাদের তো সেদিন সে ওষুধ খাওয়ার পরে আমি মোটামুটি কিছুটা সুস্থ হয়েছিলাম। তবে কবিরাজ মশাই একটা জিনিস আমাকে বলে গিয়েছিলেন, একটা তাবিজ দিয়ে গেছিলেন, বলেছিলেন যে এই তাবিজটা নাকি আপনার 14 বছর না হলে আমি খুলতাম না গলা থেকে, এমনকি আমি পানিতে না নামে গোসল করতাম। আর আমার গোসল যদি করার থাকে তাহলে অবশ্যই বা আমি যাতে শুকনার মধ্যে গোসল করি, যাতে আমাকে সবাই বাসায় পানি তুলে তুলে গোসল করায় আর কি। তো অনেকে গোসল টোসল করানোর পরও আমি সুস্থ হয়ে গেছিলাম। মূলত আমার আর কিছু হয়নি। তো আমি জানতাম না যে আমার সাথে আসলে কি কি ঘটছিল আর কি কি ঘটতে চলেছিল সামনে। তো এটা মূলত আমি তো একজন মানুষ, তাই আমার হয়তো বা ভুল হয়ে গেছিল। তো সে ভুলটা ছিল আপনার যেমন 2-3 বছর আমি শুকনাতে গোসল করছিলাম, অনেকে পানি টানি তুলে তো সে পানি আমি গোসল মোসল করতাম। তো হঠাৎ করে আমার মন ভুলবশত বন্ধু বান্ধবের সাথে আমি একদিন চলে গেলাম সেই নদীর ঘাটে ডুব দিতে। তো ডুব দিতে গিয়ে সে তাবিজটা আমি সেদিন নদীর ঘাটে হারিয়ে ফেলি। তো তখন আমার সাথে এই ঘটনাগুলি ঘটতেছিল, প্রায় সময় সময় এই ঘটনাগুলি আমার সাথে ঘটে আর কি। ঠিক
তখন কবিরাজে যখন বলে গেছিল আমি নদীতে না নামতে, তাই আমি সেদিন নদীতে নামলাম। নাইমা বন্ধু-বান্ধবের সাথে গা গোসল ফেললাম। তো গোসল পাইরা ওইটা দেখলাম আমার বন্ধু-বান্ধব আমাকে ধরাধরি করে অনেকে তুলছে। তোলার পরে আমাকে ওরা সুস্থ করার জন্য অনেক রকমের চেষ্টা করতেছে, কিন্তু কিছুতেই আর কিছু হচ্ছিল না। অলরেডি আমার শরীরে জিনের বসবাস হয়ে গেছিল। কারণ যেটা দিয়ে আপনারা আমার জন্য ওরা কালো জাদু করছিল, তো সেই সেই জিনিসটা দিয়ে ওনারা আবার আবার আপনার শুরু করে কালো জাদু করা। তো আমি লোকমুখে যতটুকু শুনেছি আরকি, যে একবার যাকে এই কালো জাদু করে তার উপরে নাকি বারে এই কালো জাদুর অ্যাটাকটা আসে। তো সেদিন আমার শরীরেও যে কালো জাদুটা করছিল কিভাবে, তখন আপনার যখন এরকমভাবে যখন চলে গেল আমার শরীর থেকে তাবিজটা, তখন আমি এ এদের এটাকে আবার পড়ে তখন আবারও আমার সাথে এই ঘটনাগুলি ঘটতে থাকে। তো এইভাবে যখন প্রায় সময় আমি বাথরুমে যাওয়া আসা করতাম, তো হঠাৎই ভাগ্যক্রমে আবারও সেই কবিরাজ আসার পরে সে কবিরাজে বলে যে ওনার কী হয়েছে। তখন আমার আব্বু সম্পূর্ণ ঘটনা খুলে বলার পরে আর কবিরাজে বিশ্বাস যায় যে আসলে ওনার সাথে সেই ঘটনাটি ঘটেছিল। তো আপনাদের কাছে আজকে আমি সত্য কথাটা ভুলে যাই। তখন আমার আব্বু বলল যে বলেন, ওনার উপরে কেউ বান দিয়েছে। বান মানে তো ওটাকে চিনেন, বান দিয়েছে, কালো জাদুর একটি বান দিয়েছে। তো সেই বানটি অন্য একজন লোকের জন্য দিয়েছিল, কিন্তু ভুলবশত আপনার ছেলের পরে সেই বানটি পড়ে গেল। কারণ আপনার ছেলে সেই রাস্তা দিয়ে আসতেছিল বিড়ি খেয়ে, তাই ওনার উপরে সেই বানটি পড়ার পর থেকে ওনার সাথে এই ঘটনাটি ঘটতে থাকে। তখন আমার আব্বু বলল যে এখন উপায় একটাই, যত জীবন বাচ্চা যাবে তত জীবন আপনার ছেলে এসব এই তাবিজটা গলায় ঝুলায় রাখতে হবে। তখন আমার আব্বু বলল যে এই তাবিজটা গলায় ঝুলায় রাখলে তো পাক না পাক তো একটা বিষয় আছে। তখন বলল যে যখন ওনারকে বিয়ে করায় দিবেন, তখন ওনার যখন স্বামী স্ত্রী একসাথে থাকবে, তখন ওনারা এই তাবিজটা খুইলা থুইয়া দিবে। আবার সকালবেলা গা গোসল ফেরে তাবিজটা পড়তে হবে, কিন্তু ওনার যাতে কখনো আর নদীতে নেমে গোসল না করে। কারণ মূলত এটা নদীর থেকে ওনার শরীরে বাচ্চা আছে, তাতে উনি আর নদীতে না নামে। তখন এ কথা শোনার পরে আমি আর এখনো নদীতে নামি না, কিন্তু আমি এখন ৩ বাচ্চার বাবা হয়ে গেছি, তারপরেও এখন আমি নদীতে নেমে গোসল করি না। আর এখন আমার শরীরে সেই তাবিজটা আছে, আর এখন আমার সাথে আর সেই সমস্যাটা হয়নি। তো গাইস, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতটুকুই আমার কাছে আসা ঘটনাটি ছিল। তো আপনারা ভালো সুস্থ থাকেন। আর যদি আমার ভুল ত্রুটি হয় তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।